একটি পাখি গ্রীষ্ম এলেই আসে, আবার শীত পড়লেই চলে যায়। কিন্তু আরেকটি পাখি সব সময় মানুষের পাশে থাকে। ঠিক তেমনই আমাদের কিছু বন্ধু আমাদের ভালো সময় আমাদের পাশে থাকে, কিন্তু যখন জীবনে খারাপ সময় আসে তাকে আর দেখতে পাওয়া যায় না। এটাই সামার ফ্রেন্ডস কবিতার মূল বিষয়বস্তু, যেটা আমরা আগের ভিডিওতে পড়েছিলাম এবং লাইন বাই লাইন বাংলা অনুবাদ করেছিলাম, এবং সাথে অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 3 করেছিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা। চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা ক্লাস 8 ইংলিশের লেসন 9 সামার ফ্রেন্ডস এই কবিতার দ্বিতীয় পার্ট অর্থাৎ পার্ট 2 নিয়ে, যেখানে আমরা এই কবিতার অ্যাক্টিভিটি 4, 5 এবং 6A এবং 6B এগুলো আজকে আমরা করব, সঙ্গে তোমাদেরকে সুন্দরভাবে বাংলায় বুঝিয়ে দেবো। তাহলে চলো ভিডিওটা শুরু করি সময় নষ্ট না করে। ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাই চলো ভিডিওটা শুরু করি। প্রথমেই আমরা চলে যাব অ্যাক্টিভিটি 4। কি বলছে দেখো, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ এই যে চার্টটা আছে এই চার্টটা আমাদেরকে কমপ্লিট করতে হবে ইনফরমেশন নিয়ে, আমরা যে পোয়েমটা বললাম সেখান থেকে। দেখো প্রথমে কী দেওয়া আছে, হু মানে কে, ডাজ হোয়াট কী করেছিল, হোয়েন কখন মানে কে কী করেছিল কখন। এবার চার্টে দেখো প্রথমে কী আছে, দেখো প্রথমে আমাদের দেওয়া আছে ডাজ হোয়াট মানে কী করেছিল, ক্রিপিং হিজ নোটস মানে কিচিরমিচির করে গান করছিল। এবার আমরা উত্তরগুলো দেখবো, এবার চলো দেখে নিই এর উত্তরটা কী হবে। তার জন্য আমরা চলে যাব বোর্ডে। দেখো চলে এসেছি আমরা বোর্ডে, লেসন 9 দ্য সামার ফ্রেন্ডস রিটেন বাই মেরি ল্যাম্ব। অ্যাক্টিভিটি 4 ডাজ হোয়াটে কী ছিল, দ্য ক্রিপিং হিজ নোটস মানে তার ওই যে কিচিরমিচির শব্দটা কে করতো, হোয়েন কখন, কে প্রথম দেওয়া আছে দেখো হু মানে কে করতো, উত্তর হবে দ্য শ্যালো, তাহলে শ্যালোটা কিচিরমিচির করতো। হোয়েন কখন করতো না, ইন সামার গ্রীষ্মের সময়, হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম যখন ওই যে পরিবেশ বা আবহাওয়ায় থাকতো সুন্দর এবং উষ্ণ, ওই সময় কিন্তু শ্যালো কিচিরমিচির করতো। তাহলে এটা হচ্ছে আমাদের একের উত্তরটা। এবার চলো আমরা চলে যাবো দুয়ে। দেখো চলে এসছি আমরা দুয়ে। তাহলে দেখো এখানে হু থেকে দেওয়া আছে দ্য স্প্যারো মানে কে না স্প্যারো বা চড়ুই পাখি। আমাদের কী কী লিখতে হবে, ডাজ হোয়াট কী করতো, হোয়েন কখন। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখে নিই এর উত্তরটা কী হবে। দেখো দুয়ের উত্তরটা কী হবে, কী দেওয়া আছে না স্প্যারো, স্প্যারো অর্থাৎ চড়ুই পাখি। চড়ুই পাখি কী করতো, ডাজ হোয়াট কী করতো, উইল ক্লিং ক্লোজার টু ম্যান মানে মানুষের কাছাকাছি আসতো। হোয়েন কখন না, ইন ডুয়ারি ডেজ মানে দুঃসময়, অফ স্নো অ্যান্ড ফ্রস্ট মানে খুব ঠান্ডা এবং বরফের যে দুঃসময়, ওই সময় তারা চড়ুই পাখিরা কী করতো, মানুষের খুব কাছাকাছি আসতো। তাহলে এটা হচ্ছে আমাদের দুয়ের উত্তরটা। এবার চলো দেখে নিই আমরা তিনে কী আছে। দেখো তিনে কী আছে, দেওয়া আছে হুতে দেওয়া আছে ওল্ড ফ্রেন্ডস মানে কে না পুরনো যে বন্ধুরা আর কি। এখন আমাদের কী করতে হবে, ডাজ হোয়াট কী করতো এবং কখন করতো। তাহলে চলো দেখে নিই এর উত্তরটা কী হবে। দেখো 3 নম্বরে কী দেওয়া আছে, হুতে দেওয়া আছে ওল্ড ফ্রেন্ডস মানে আমাদের পুরনো বন্ধুরা। ডাজ হোয়াট কী করে, উইল নেভার ন্যারো দেয়ার হার্টস অর্থাৎ তারা তাদের হৃদয়কে কখনো সংকীর্ণ করে না, অর্থাৎ তারা কখনোই ছোট হৃদয় করে না আর কি। হোয়েন কখন, ইন টাইমস অফ সরো অ্যান্ড মিসফরচুন যখন মানুষের খারাপ সময় থাকে বা তার বন্ধুদের যখন খারাপ সময় থাকে, দুর্ভাগ্য থাকে, তখন তারা কখনোই ছোট হৃদয় বা সংকীর্ণ হৃদয়ে হয় না। এটা হচ্ছে আমাদের উত্তর 3 নম্বরটা। এবার চলো দেখে নিই আমরা 4 নম্বরে কী আছে। দেখো 4 নম্বরে কী আছে, এ ট্রু ফ্রেন্ডস অফ দ্য পোয়েট মানে লেখিকা যিনি আছেন তার আসল বন্ধু। ডাজ হোয়াট কী করে, হোয়েন কখন না, দ্য পোয়েট হ্যাড মিস চান্স মানে যখন লেখিকার যে যখন খারাপ সময় থাকে আর কি, তখন কী করে আর কি, এটা আমাদের লিখতে হবে কী করে, তার ট্রু বন্ধুরা যে আসল বন্ধুরা তারা কী করে সেটা আমাদের কখনো লিখতে হবে। তাই চলো দেখি এই উত্তরটা কী হবে। দেখো 4-এ কী আছে, 4-এ দেওয়া আছে কি না, এ ট্রু ফ্রেন্ডস অফ দ্য পোয়েট মানে লেখিকার একজন সত্যিকারের বন্ধু বা ভালো বন্ধু। আর কি দেওয়া আছে, হোয়েনে দেওয়া আছে দ্য পোয়েট হ্যাজ
মিসফরচুন মানে কখন না যখন লেখিকার খারাপ সময় থাকে আর কি, বা কবির খারাপ সময় থাকে। ডাজ হোয়াট কী করে না উইল লাভ অ্যান্ড গ্রিট দ্য পোয়েট মানে ভালোবাসে এবং তার সবসময় খেয়াল রাখে। কার না ওই লেখিকার বা কবির। ঠিক আছে, তাহলে আমাদের উত্তরটা হবে উইল লাভ অ্যান্ড গ্রিট দ্য পোয়েট। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 4-এর 4, অর্থাৎ আমরা পুরো অ্যাক্টিভিটি 4টা করে ফেললাম। এবার চলে যাবো আমরা অ্যাক্টিভিটি 5-এ। দেখো চলে এসেছি আমরা অ্যাক্টিভিটি 5-এ। কী আছে না অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, মানে এই যে প্রশ্নগুলো আছে এর অ্যান্সার আমাদেরকে দিতে হবে। তাই দেখো প্রথমে এতে কী আছে, হোয়াট ডাজ দ্য শ্যালো ডু ইন সামার, মানে শ্যালো গরমকালে কী করে। তাহলে চলো আমরা দেখে নিই এর উত্তরটা কী হবে। দেখো অ্যাক্টিভিটি 5-এর এর উত্তরটা কী হবে, গ্রীষ্মের সময় শ্যালো কী করে। ইন সামার গ্রীষ্মের সময়, হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, যখন আবহাওয়া ভালো থাকে এবং উষ্ণ থাকে, দ্য শ্যালো ক্রিপস হিজ নোটস ফর উইকস টুগেদার, মানে শ্যালো কী করে না সে কিচিরমিচির করে বা তার সুন্দর গান শোনায় উইকস টুগেদার মানে কিছু সপ্তাহ ধরে তারা সে কিচিরমিচির করে অথবা গান শোনায়। তাহলে এটা হচ্ছে আমাদের এর উত্তর। এবার চলো আমরা দেখব বিতে কী আছে। দেখো বিয়ে কী আছে, হাউ ইজ দ্য বিহেভিয়ার অফ এ গে ইয়ং ফ্রেন্ড সিমিলার টু দ্যাট অফ দ্য শ্যালো, মানে আমাদের আশেপাশে যে হাসি খুশি যে বন্ধুবান্ধব যারা আছে আর কি, তাদের কোন ব্যবহারটা শ্যালোর মতো। ঠিক আছে, এবার চলো আমরা দেখে নিই এর উত্তরটা কী হবে। দেখো বিয়ের উত্তরটা কী হবে, জাস্ট লাইক দ্য শ্যালো ফ্লাইজ অ্যাওয়ে ডিউরিং দ্য কোল্ড উইন্টার ডেজ, মানে ঠিক যেমনই শ্যালো পাখি উড়ে চলে যায় শীতের ওই ঠান্ডার সময় দিনগুলোতে, গে ইয়ং ফ্রেন্ডস ঠিক তেমনই ওই আমাদের যে হাসি খুশি নতুন যে বন্ধুরা, তরুণ বন্ধুরা, অলসো লিভ আস আমাদেরকে ছেড়ে চলে যায়, হোয়েন ডিফিকাল্ট টাইমস অ্যারাইভ যখন আমাদের খারাপ সময় আসে। তাহলে এটা হচ্ছে আমাদের বিয়ের উত্তরটা। এবার চলো আমরা দেখিনি সিতে কী আছে। দেখো সি এ আছে, হোয়াট টাইপ অফ ফ্রেন্ড ডাজ দ্য পোয়েট ওয়ান্ট, মানে কবি বা লেখিকা কী ধরনের বন্ধু চায়। তাই চলো দেখি এর উত্তরটা কী হবে। দেখো সি এর উত্তরটা কী হবে, দ্য পোয়েট ওয়ান্টস এ লয়াল ফ্রেন্ড লাইক দ্য স্প্যারো, মানে কবি বা লেখিকা একটা বিশ্বস্ত বন্ধু চায় ঠিক ওই স্প্যারোর মতো, অর্থাৎ ওই চড়ুই পাখির মতো, হু নেভার লিভস হার, যে তাকে কখনোই ছেড়ে যাবে না, ডিউরিং টাইমস অফ সরো অ্যান্ড মিসফরচুন, এবং তার যখন ভাগ্য খারাপ থাকবে এবং তার যখন দুঃখের সময় থাকবে সে তাকে কখনোই ছেড়ে যাবে না, এরকম একটা সে বিশ্বস্ত বন্ধু চাই। তাহলে এটা হচ্ছে আমাদের সি এর উত্তরটা। এবার চলো আমরা দেখিনি ডিতে কী আছে। দেখো ডিএ কী আছে, হুম ডাজ দ্য পোয়েট লাইক, মানে কবি বা লেখিকা কাকে পছন্দ করে, দ্য শ্যালো অর দ্য স্প্যারো, চড়ুই পাখিকে না শ্যালো পাখিকে, গিভ রিজন ফর ইয়োর আনসার, এবং তুমি যে উত্তরটা দিলে তার পক্ষে একটা কারণ দেখাতে বলছে। তাই চলো দেখি এর উত্তরটা কী হবে। তাহলে দেখো ডি এর উত্তরটা কী হবে, দ্য পোয়েট লাইক দ্য স্প্যারো, মানে কবি বা লেখিকা কি চড়ুই পাখিকে ভালোবাসে, বিকজ কারণ দ্য স্প্যারো স্টেজ ক্লোজার টু হিউম্যানস, মানে চড়ুই পাখিটি মানুষের কাছাকাছি থাকে, ইভেন ডিউরিং জিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, যখন ওই যে বরফ এবং ঠান্ডার যে খারাপ সময়টা দুঃসময়টা, তখন চড়ুই পাখি কিন্তু মানুষের খুব কাছাকাছি থাকে। এই কারণেই কবি বা লেখিকা চড়ুই পাখিকে বেশি ভালোবাসে শ্যালোর থেকে। তাহলে এটা হচ্ছে আমাদের ডি এর উত্তরটা। তাহলে এখানে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি 5 কমপ্লিট হয়ে গেল। এবার চলো আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 6A-তে। কী বলছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, মানে এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে তোমাদেরকে 4টে সেন্টেন্স দেওয়া আছে সেগুলোকে পড়তে বলছে। আইডেন্টিফাই নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্ব ক্লজ, মানে কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ এবং কোনটা অ্যাডভার্ব ক্লজ সেগুলোকে তোমাদের খুঁজে বের করতে হবে। অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো, এবং এই যে চার্টটা দিয়ে দিয়েছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজের যে চার্টটা দিয়ে দিয়েছে, এই চার্টের মধ্যে সেই সেন্টেন্সগুলোকে বা সেন্টেন্সের মধ্যে যে ক্লজগুলো আছে সেগুলো লিখতে হবে। তাই চলো আমরা একটু বিস্তারিত এই বিষয়টাকে পুরো আলোচনা করে নিই। অর্থাৎ এই যে ক্লজ, নাউন ক্লজ কাকে বলে,
অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে এবং অ্যাডভার্ব ক্লজ কাকে বলে এবং আমরা এগুলো কীভাবে চিনব সেটা নিয়ে আগে একটু আলোচনা করে নিই। তার জন্য আমরা চলে যাব বোর্ডে। চলে এসছি আমরা অ্যাক্টিভিটি 6A-তে। দেখো, প্রথমে আমরা আগে জেনে নেব ক্লজ কাকে বলে। ক্লজ হলো শব্দের এমন একটি দল যার মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকে। ঠিক আছে, মানে অর্থাৎ হচ্ছে ক্লজ হচ্ছে একটা যে বড় যে একটা সেন্টেন্স থাকে, সেই সেন্টেন্সের মধ্যে কয়েকটা শব্দ নিয়ে একটা একদল শব্দের সমষ্টি, যেখানে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফিনিট ভার্ব থাকবে, তাকে আমরা ক্লজ বলি। এবার আমরা ক্লজ রকম দেখেছি, নাউন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ। এই যে নাউন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, এগুলো কোনগুলো, আমরা এগুলোকে কিভাবে চিনব সেন্টেন্স মধ্যে, তাহলে চলো আমরা এগুলো আগে দেখে নিই এক এক করে। প্রথমে আমরা চলে যাব নাউন ক্লজ কাকে বলে এবং আমরা একটা সেন্টেন্সের মধ্যে কিভাবে বুঝবো নাউন ক্লজ কোনগুলো, তাই চলো দেখে নিই। দেখো, প্রথমে আমরা দেখব নাউন ক্লজ কাকে বলে। যে ক্লজ বাক্যে নাউনের মতো কাজ করে তাকে নাউন ক্লজ বলে। ঠিক আছে, এবার বাক্যের যে মূল ভার্ব থাকে তাকে যদি হোয়াট বা কি দিয়ে আমরা প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা পাবো তাহাই হচ্ছে নাউন ক্লজ। এবং 2 নম্বর পয়েন্ট যেটা আছে, দ্যাট, হোয়াট, হাউ, হোয়াই, ইফ, ওয়েদার, এগুলো নাউন ক্লজের শুরুতে থাকবে, মানে এইগুলো দিয়েই নাউন ক্লজ শুরু হয়। তাহলে এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ কাকে বলে এবং নাউন ক্লজকে আমরা কীভাবে চিনব তার দুখানা পদ্ধতি তোমাদেরকে বললাম। এবার চলো আমরা দেখে নিই পরে যেটা আছে সেটা অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। চলো আগে দেখে নিই প্রথমে অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে। দেখো, অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, কাল বা সময় প্রকাশ করে বা বর্ণনা করে তাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলে বা বলি। এবার চলো আমরা দেখব কী করে আমরা একে চিনব। এই ক্লজের শুরুতে বা শুরুর আগে, মানে এই ক্লজটা যখন শুরু হবে তার আগে নাউন বা প্রোনাউন থাকবে। 2 নম্বর পয়েন্ট কি, বাংলায় অনুবাদ করলে যে, যাকে, যার, যা, যেখানে, এই ধরনের শব্দ দিয়ে এগুলো শুরু হবে, অর্থাৎ ইংরেজিতে হুইচ, ওয়্যার, এগুলো আর কি। হ্যাঁ, তাহলে এইভাবে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে এবং অ্যাডজেক্টিভ ক্লজ আমরা কীভাবে চিনব তার উপায় আমি এখানে লিখে দিয়েছি। এবার চলে যাই আমরা অ্যাডভার্ব ক্লজে। চলো এবার দেখে নিই অ্যাডভার্ব ক্লজ কাকে বলে। যে ক্লজ ভার্বকে বর্ণনা করে তাকে অ্যাডভার্ব ক্লজ বলে, অর্থাৎ ভার্বের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দেয় তাকে আমরা অ্যাডভার্ব ক্লজ বলি। এবার কী করে চিনব, ভার্বকে কখন, কোথায়, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্ব ক্লজ বলে। এবং এই অ্যাডভার্ব ক্লজটা হোয়েন, হোয়াইল, বিফোর, আফটার, বিকজ, ইফ, ওয়্যার, এগুলো দিয়ে অ্যাডভার্ব ক্লজটা শুরু হয়। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব ক্লজ আমরা কাকে বলে এবং আমরা কীভাবে চিনব। এবার চলো আমরা চলে যাই সরাসরি প্রশ্নে, অর্থাৎ আমরা কীভাবে ওই চার্টটা কমপ্লিট করব। দেখুন প্রথমে দেখো কী আছে 1 নম্বরে, আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ, মানে আমি আশা করি আমি একটা পুরস্কার পাবো। তাহলে এটা আমাদের কোন ক্লজ আছে সেটা আমাদেরকে বুঝতে হবে, বা কতটুকুনি আমাদের ক্লজ সেটা আমাদেরকে বুঝতে হবে। তাই চলো আগে দেখে নিই আমরা কীভাবে বুঝবো এটা। দেখো, চলে এসেছি আমরা অ্যাক্টিভিটি 6-এর এ। প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা কী আছে না, এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ, আমি আশা করি আমি একটা পুরস্কার পাবো। দেখো, আমরা নাউন ক্লজ কাকে বলে এবং কীভাবে আমরা চিনব সেখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ভার্বকে কী দিয়ে প্রশ্ন করতে হবে। আমরা এখানে ভার্বকে এক্সপেক্ট মানে আশা করছিলাম, কী আশা করছিলাম না, প্রাইজ পাবো। ঠিক আছে, এবং নাউন কী দিয়ে শুরু হবে না, ড্যাট দিয়ে। তাহলে এখানে উত্তরটা হবে দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ, এবং এটা হবে নাউন ক্লজ। তাহলে এটা হচ্ছে আমাদের 1-এর উত্তরটা। এবার আমরা দেখবো চলো 2-তে। দেখো, 2-এর সেন্টেন্সটা কী আছে, দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল ইজ মাইন। তাই ছাতাটা যেটার হাতলটা হচ্ছে হলুদ সেটা আমার। তাহলে এটা কী হবে, দেখো এখানে দেওয়া আছে আমব্রেলা হুইচ হ্যাজ ইয়েলো, মানে এখানে কিন্তু আমব্রেলা হচ্ছে নাউন, নাউনকে বর্ণনা করছে, মানে তার রং বলছে। হ্যাঁ, তাহলে ইয়েলোটা হচ্ছে তোমার বর্ণনা করছে এবং শুরু হচ্ছে কী দিয়ে না, হুইচ দিয়ে। তাহলে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ কী হবে, হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 2-এর উত্তরটা।
এবার চলে যাই আমরা 3 নম্বরে কী আছে। দেখো 3 নম্বর সেন্টেন্সটা কী বলছে, হোয়েন আই ওয়াজ ইয়ঙ্গার আই ইউজ টু ফ্লাই কাইটস, মানে আমি যখন যুবক ছিলাম তখন আমি ঘুড়ি ওড়াতাম। তাহলে এখানে এটা কি সেন্টেন্স হবে বা কি ক্লজ হবে, এটা দেখো হবে অ্যাডভার্ব ক্লজ। হোয়েন আই ওয়াজ ইয়ঙ্গার, এটা হচ্ছে তার এবারে উত্তরটা। এবার কেন হবে, ঠিক আছে, এটা যে অ্যাডভার্ব ক্লজ হবে এটা কেন হবে সেটা আমরা কীভাবে বুঝবো না। অ্যাডভার্ব ক্লজ কী হয় না, আমরা তখন শিখেছিলাম যে ভার্বকে কখন, কিভাবে, কেন এইতে প্রশ্ন করতে হবে। তাহলে ভার্ব কি, ফ্লাই কাইটস মানে ঘুড়ি উড়ছিলাম, কখন উড়াচ্ছিলাম না আমি যখন যুবক ছিলাম, ঠিক আছে, এটা তাহলে হবে। এবং দেখো আমরা আগে দেখেছিলাম অ্যাডভার্ব ক্লজ শুরু হয় কী দিয়ে না, হোয়েন, হোয়াইল, বিফোর, আফটার এগুলো দিয়ে। তাহলে দেখো এখানে আছে হোয়েন, তাহলে এটা হবে অ্যাডভার্ব ক্লজ। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সেন্টেন্স। এবার চলো দেখি আমরা 4 নম্বরটায় কী আছে। দেখো 4 নম্বর সেন্টেন্সটা কী আছে, আই রিমেম্বার দ্য হাউস ওয়্যার আই ওয়াজ বর্ন, মানে আমি মনে রেখেছি সেই বাড়িটা যেখানে আমি জন্মগ্রহণ করেছি। তাহলে এটা কী ক্লজ হবে না, এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এবং কোনখান থেকে হবে না, হোয়ার আই ওয়াজ বর্ন। দেখো এবার কেন হবে, প্রথমেই তোমাদেরকে বলেছিলাম, আগে বলেছি অ্যাডজেক্টিভ ক্লজ কী হয় না, নাউন বা প্রোনাউনে দোষগুণ বা অবস্থা বা পরিচয় দেয়, ঠিক আছে, অবস্থার পরিচয় দেয়। তাহলে এখানে দেখো, এবং কী বলছিলাম না, হোয়েন, হুইচ, হোয়ার এগুলো দিয়ে শুরু হয়। এবং কি না, ক্লজের শুরুতে নাউন বা প্রোনাউন থাকবে, এবং বাংলায় অনুবাদ করলে যে, যাকে, যার, যার, যেখানে, এই ধরনের শব্দ দিয়ে শুরু হয়। তাহলে দেখো এখানে শুরু হয়েছে দেখো হোয়ার দিয়ে, ঠিক আছে, সেন্টেন্সটা শুরু হয়েছে হোয়ার দিয়ে, এবং হোয়ারে আগে দেখো হাউস আছে, অর্থাৎ এটা নাউন। তাহলে নাউনের আগে নাউন আছে এবং হোয়ার দিয়ে শুরু হয়েছে, এবং তাহলে সেন্টেন্সটা কী হবে দেখো, হোয়ার আই ওয়াজ বর্ন, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো এই ক্লজগুলো। এবার চলো আমরা দেখে যাই পরের যে অ্যাক্টিভিটি আছে সেখানে। দেখো এখানে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি 6A শেষ হয়ে গেল। এবার চলে যাব আমরা অ্যাক্টিভিটি 6Bতে। কী বলছে দেখো, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু ইনডাইরেক্ট স্পিচ, মানে আমাদেরকে এই যে 5টা যে সেন্টেন্স দিয়ে দিয়েছে এগুলোকে আমাদেরকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। এবার চলো তাহলে আমরা দেখে নিই, আগে উত্তরগুলো করে ফেলি। প্রথমে দেখো কী আছে, 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর যে আছে সেখানে কী বলছে, দ্য সেলর সেইড টু আস হোয়ার উইল বি এ স্ট্রং, দেয়ার উইল বি এ স্ট্রং, মানে নাবিক আমাদেরকে বললো যে ওখানে একটা ঝড় আসছে বা ঝড় হচ্ছে। তাহলে এটা ডাইরেক্ট স্পিচ করা আছে, এটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচ করবো। তাই চলো দেখিনি এর উত্তরটা কী হবে। দেখো একের উত্তরটা কী হবে, উত্তরটা হবে দ্য সেলর টোল্ড আস দ্যাট দেয়ার উড বি এ স্ট্রং। এখানে আমরা কী কী করেছি দেখো, এটা প্রথমে আগে বুঝিনি, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই কী হয়েছে, সেইড উঠে গিয়ে টোল্ড হয়েছে, এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে ড্যাট বসেছে, ঠিক আছে। এবং কি হয়েছে না, যে ভার্ব যে আছে আর কি, ভার্বে দেখো উইলটা আছে, সে উইলটা বদলে উড হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের একের উত্তর, ঠিক আছে। এবার চলো দেখি আমরা 2-এ কী বলছে। 2-এ আছে দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্ট ডিড ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে, মানে টিচার বা শিক্ষক তার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা কালকে স্কুলে আসবে তো। তাহলে এটাকে আমরা কীভাবে করবো দেখে নিই চলো। দেখো 2-এর উত্তরটা কী হবে, দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট ইফ হি হ্যাড গন টু স্কুল দ্য প্রিভিয়াস ডে। এবার কীভাবে করলাম আমরা এটা, দেখো প্রথমে এটা ছিল হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, তাই আমরা সেইড টুটাকে তুলে দিয়ে কী করেছি না, আস্ক করেছি, এবং কী করেছি, প্রশ্নটি ইয়েস আর নো টাইপ হওয়ার জন্য লিঙ্কার হিসাবে আমরা ইফ বসিয়েছি, এবং ভিতরে যে সিম্পল পাস্ট টেন্স আছে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাড গো করেছি, এবং কী করেছি, ইয়েস্টারডের পরিবর্তে হয়েছে দ্য প্রিভিয়াস ডে। তাহলে এটা হচ্ছে আমাদের 2-এর উত্তরটা। এবার দেখি চলো আমরা 3 নম্বরে কী আছে। 3 নম্বরে দেখো আছে দ্য টায়ার্ড গেস্ট সেইড টু দ্য হোস্ট প্লিজ গিভ মি এ গ্লাস অফ কোল্ড ওয়াটার, মানে গেস্ট বা অতিথি টায়ার্ড ছিল, সে ওই যে আয়োজককারী ছিল তাকে বলল যে আমাকে 1 গ্লাস ঠান্ডা জল দাও। এবার চলো আমরা দেখি আমরা এটার কীভাবে আমরা করব। দেখো 3-এর উত্তরটা কী হবে, দ্য টায়ার্ড গেস্ট রিকোয়েস্টেড দ্য হোস্ট টু গিভ হিম এ গ্লাস অফ কোল্ড ওয়াটার। আচ্ছা এটা কেন করলাম আগে দেখে নাও, এটা হচ্ছে প্রথমে আগে দেখে নিই ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ এখানে কিন্তু প্লিজ আছে, অর্থাৎ এখানে অনুরোধ বোঝাচ্ছে, তাই এটা উঠে গিয়ে প্রথমে হয়েছে আমাদের সেইড টু উঠে গিয়ে হয়েছে রিকোয়েস্টেড। আর কি হয়েছে, মূল যে ভার্ব তার আগে টু বসেছে, ঠিক আছে।
আরেকটা কী পরিবর্তন হয়েছে এখানে মি বলতে যে হোস্ট মানে যে গেস্ট আছে তার কথা বলা হচ্ছে, তাই মিটা উঠে গিয়ে এখানে হিম হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের 3-এর উত্তরটা। এবার চলো আমরা যাবো 4 নম্বরে কী আছে। দেখো 4 নম্বরটা কী আছে। 4 নম্বরটা আছে রিতা সেজ হাউ হ্যাপি আই অ্যাম। তাহলে আমি ভীষণ খুশি। এবার চলো আমরা দেখে নিই এর উত্তরটা কী হবে। দেখো 4-এর উত্তরটা কী হবে। রিতা এক্সক্লেমড ইন জয় দ্যাট শি ওয়াজ ভেরি হ্যাপি। তাহলে এটা আমরা কীভাবে করলাম দেখো 4 নম্বরটা। 4 নম্বর যেহেতু এটা হ্যাপি আছে, তাই এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, মানে আবেগ সূচক বাক্য এটা। তাই এখানে সেইডের পরিবর্তে এক্সক্লেমড বসানো হয়েছে। হ্যাঁ, এক্সক্লেমড ইন জয় মানে খুশির সাথে, এবং লিঙ্কার হিসেবে ড্যাট বসানো হয়েছে। আর কি হয়েছে, ভেতরের যে সাধারণ বাক্যটা সেটা মানে আবেগসূচক যে অংশটা সেটা সাধারণ বাক্যে পরিণত করা হয়েছে, অর্থাৎ সি ওয়াজ ভেরি হ্যাপি এটা করা হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের 4-এর উত্তরটা। এবার চলো দেখবো আমরা 5 কী আছে। দেখো 5 নম্বরে কী আছে। মাই গ্র্যান্ডফাদার সেড মে ইউ লিভ লং, মানে আমার দাদু আমাকে বললো তুমি আরও অনেকদিন বাঁচো আর তুমি দীর্ঘজীবী হও। ঠিক আছে, এবার এটা আমরা কীভাবে করবো দেখে নিই চলো। দেখো 5-এর উত্তরটা কী হবে। মাই গ্র্যান্ডফাদার উইশড দ্যাট আই মাইট লিভ লং। ঠিক আছে, এটা হচ্ছে 5-এর উত্তরটা। এবার বলি কীভাবে করলাম। দেখো এটা হচ্ছে একটা ইচ্ছাসূচক বাক্য যাকে বলে। ঠিক আছে, তাই এখানে সেইড পরিবর্তে কী হয়েছে না উইজড হয়েছে। আর কী হয়েছে, লিঙ্কার হিসেবে ড্যাট বসেছে এবং মেটা চেঞ্জ হয়ে মাইট হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 5-এর উত্তর। তাহলে এখানে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি 6B শেষ হয়ে গেল। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি তোমরা মনে করো যে তুমি কিছু শিখতে পারলে আমার এই ভিডিওর মাধ্যমে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো এবং কমেন্ট করো, সঙ্গে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তাহলে আজকে এখানে আমরা ভিডিওটা শেষ করছি, অর্থাৎ অ্যাক্টিভিটি 6Bতে আমরা এখানে শেষ করছি। নেক্সট পরের ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 7, 8A, 8B অর্থাৎ রাইটিং স্কিল এবং মেক সেন্টেন্স, এই 3টি অ্যাক্টিভিটিস আমরা কমপ্লিট করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ঠিক আছে।